সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ৭৭,০০০ কোভিড রোগী। মার্কিন নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে ফেসবুক। ফাহিম সালেহ হত্যার ঘটনায় তার সহকারী আটক। নিউ ইয়র্ক বিমানবন্দরে আসা যাওয়ার তথ্য দেওয়া বাধ্যতামূলক। ফিলিস্তিনে সৌদি আরবের ২ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ। মাই লর্ড নয়, স্যার বলুন, কলকাতা হাইকোর্টের অনুরোধ। অক্টোবরেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন। বাংলাদেশে করোনার ভুয়া রিপোর্ট নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ট্রাম্পকে নিয়ে ভাতিজির লেখা বই প্রথম দিনেই বিক্রি হলো ১০ লাখ কপি। নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। মোবাইল অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফাহিম সালেহ হত্যায় জড়িত থাকা সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম টাইরেসে ড্যাভন হাসপিল, যিনি ফাহিমের চিফ অফ স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে CNN। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ফাহিম সালেহ যখন জানতে পারেন হাসপিল তার $1 লাখ আত্মসাৎ করেছে, তখন তাকে ওই টাকার জন্য চাপ দেন। এর জের ধরেই ফাহিম সালেহ খুন হন বলে নিউ ইয়র্ক পুলিশের ধারণা। নিউ ইয়র্ক বিমানবন্দরে আসা কিংবা ছেড়ে যাওয়া যাত্রীদের তথ্য দিতে হবে কর্তৃপক্ষকে। এজন্য প্রত্যেক যাত্রীকে একটি ফর্ম পূরণ করতে হবে। সংশ্লিষ্ট যাত্রী কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন তার সকল তথ্য দিয়ে ফর্ম পূরণ করে বিমানবন্দরের কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে। কোনো যাত্রী তা না দিয়ে বিমানবন্দর ত্যাগ করলে জরিমানা দিতে হবে $২,০০০। এমনকি ওই যাত্রীর বিরুদ্ধে সমনও পাঠানো হতে পারে। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন গ্রেটার নোয়াখালী সোসাইটি গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় এই সংগঠনের পালে নির্বাচনী হাওয়া লেগেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবরের শেষে গ্রেটার নোয়াখালী সোসাইটির নির্বাচন হওয়ার কথা। কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য হতে হলে আগামী ৯ আগস্টের মধ্যে নিজে উপস্থিত হয়ে সদস্যপদ গ্রহণ করা যাবে। সদস্য ফর্ম গ্রহণ করা হবে ব্রুকলিনে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে। যারা লাইফ মেম্বার ভোটার হতে আগ্রহী তাদেরকে আগামী ৩০ আগস্টের মধ্যে চাঁদা পরিশোধ করতে বলা হয়েছে। নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারগুলোকে বাড়ি ভাড়া দিতে সহায়তার জন্য ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গভর্নর অ্যান্ড্রু কুমো বিলে স্বাক্ষর করার পর ইতোমধ্যে তা আইনে পরিণত হয়েছে। করোনাকালে বাড়ি ভাড়া দিতে যারা খুব বেশি আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন সেই সব ব্যক্তি ও পরিবার সরাসরি সহায়তা পাবেন। এই প্রোগ্রামটি কেয়ারস অ্যাক্টের একটি অংশ, যা করোনা ভাইরাস রিলিফ ফান্ডের মাধ্যমে অর্থায়ন করা হবে। নিউ জার্সির ওশান সিটি বিচে গোসল করতে গিয়ে সাগরে তলিয়ে গেছেন ২৫ বছরের তরুণ মোহাম্মদ জাবেদ। শোকাহত এই পরিবারের সঙ্গে দেখা করার জন্য নিউ জার্সিতে গিয়েছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইন, নিউ ইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট আহমদ ওবায়দা ও ব্রুকলিন ডাউনটাউন চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা শহীদুল ইসলাম। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। করোনাকালে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ড্রিম লাইটার। নিউ ইয়র্কের এই প্রতিষ্ঠান গত এপ্রিল মাস থেকেই বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে আমেরিকা, বাংলাদেশ, নেপাল ও ভারতের অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে। এরই অংশ হিসেবে ১৩ জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কোয়ারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
যুক্তরাষ্ট্রের পাবনা প্রবাসীদের অন্যতম বড় সংগঠন পাবনা জেলা সমিতি। এই সমিতি দীর্ঘদিন ধরে নানা কাজ পরিচালনা করে আসলেও নিজস্ব কোনো গঠনতন্ত্র ছিল না। এবার পাবনা প্রবাসীরা সেই কাঙ্ক্ষিত গঠনতন্ত্রের অনুমোদন দিলেন। এর মধ্য দিয়ে সমিতি একটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। ভবিষ্যতে সমিতির সব কর্মকাণ্ড এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে পরিচালিত হবে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে টাকা পাঠানো এখন আরও সহজ। কোনো ধরনের ফি ছাড়াই সেন্ডওয়েভের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন যে কেউ। সর্বোচ্চ এক্সচেঞ্জ রেটে টাকা চলে যাবে নির্দিষ্ট বিকাশ নম্বরে। বৈশ্বিক মহামারীর মধ্যেও ঈদ হোক আনন্দের, এই স্লোগানে সেন্ডওয়েভ এমন সুযোগ করে দিয়েছে গ্রাহকদেরকে। করোনা ভাইরাস সংক্রমণে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন নিজেরাই ভাঙছে নিজেদের রেকর্ড। বৃহস্পতিবার একদিনে দেশটিতে নতুন করে ৭৭,৩০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে মহামারীটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত একদিনে এটাই কোনো দেশের সর্বোচ্চ সংখ্যক শনাক্তের ঘটনা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য উপাত্তের বরাত দিয়ে এই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে মোট কোভিড রোগীর সংখ্যা ৩৭ লাখেরও বেশি। মার্কিন নির্বাচনের আগে সব রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। কোম্পানিটির পলিসি মেকিংয়ে জড়িত এক ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। তবে এখনও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে ভুলে ভরা তথ্য পোস্ট করলেও তা নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। গত মার্কিন নির্বাচনে ফেসবুককে ব্যবহার করে ভোটারদেরকে নেতিবাচকভাবে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। তাই এবার ফেসবুক এই সিদ্ধান্ত নিলে তা হবে একটি বড় ঘটনা, কারণ এর আগে যুক্তরাষ্ট্রে এই ধরনের সিদ্ধান্ত নেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এবারে অন্যান্য খবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিভি রাধাকৃষ্ণন জানিয়েছেন, মাই লর্ড এর বদলে স্যার সম্বোধন শুনতে চান তিনি। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের সব আদালতের বিচারক, রেজিস্ট্রি বিভাগের কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্তাদের প্রতি এক বিবৃতিতে এই আর্জি জানিয়েছেন রাধাকৃষ্ণন। প্রসঙ্গত, বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে মাই লর্ড শব্দ ব্যবহারের বাধ্যবাধকতা নেই বলে আগেই অভিমত দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতিদেরকে মাই লর্ড বলে সম্বোধন ঔপনিবেশিকতার চিহ্ন আখ্যা দিয়ে ২০১৪ সালে এটিকে বাতিলের প্রস্তাব করেছিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। পৃথিবীব্যাপী এই মুহূর্তে করোনা ভাইরাসের যতগুলো ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ভ্যাকসিনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যাকসিনের ভূয়সী প্রশংসা করেছেন। ভ্যাকসিনটির গবেষণার সঙ্গে জড়িত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অক্টোবরে এটিকে বাজারে আনতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে গবেষকরা। এবারে মুসলিম বিশ্বের খবর। হামাসের সামরিক শাখা নিয়ে বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশের অভিযোগে ফিলিস্তিনের গাজায় সৌদি আরবের দুটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। টিভি চ্যানেল দুটি হল আল আরাবিয়া ও আল হাদাস। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচারের পর এই সিদ্ধান্ত নিয়েছে গাজার হামাস সরকার। এর আগে সৌদি আরবের টিভি চ্যানেল আল আরাবিয়া ও আল হাদাস তাদের প্রতিবেদনে বলেছে, হামাসের সামরিক শাখার ১৬ সদস্যকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে আটক করেছে হামাস সরকার। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যার শিরোনাম দেয়া হয়েছে, বাংলাদেশে করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, প্রবাসী শ্রমিকদের কাছে করোনামুক্ত ভুয়া সার্টিফিকেট বিক্রি করেছে বাংলাদেশের হাসপাতালের একজন মালিক। এই ঘটনায় ছদ্মবেশে দেশ ছেড়ে পালানোর সময় ওই মালিককে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, মোহাম্মদ শাহেদ নামের ওই ব্যক্তির দীর্ঘ অপরাধের রেকর্ড রয়েছে। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 718-200-9222।
বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার ভাতিজির লেখা বহুল আলোচিত বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনেই প্রায় 10 লাখ কপি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এর প্রকাশক। ম্যারি ট্রাম্পের স্মৃতিকথা বিষয়ক বইটিতে উঠে এসেছে কিভাবে ট্রাম্প পরিবার থেকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি তৈরি হয়ে এলো। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বইটি প্রকাশ রোধ করতে নানা চেষ্টা চালিয়েছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু সব বাধা পেরিয়ে অবশেষে বাজারে আসে বইটি। এই বইয়ে ট্রাম্পের ঔদ্ধত্য ও অবহেলার অনেক অভিযোগ তুলেছেন লেখিকা মেরি ট্রাম্প। ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা বাঁচিয়ে রাখার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত রূপরেখা অনুযায়ী নেতানিয়াহু সরকার 1967 সালে অধিকৃত ফিলিস্তিনি এলাকা আনুষ্ঠানিকভাবে দখলে নিতে শুরু করতে পারে। তবে ট্রাম্পের ওই পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখাও ছিল। এবারে খেলার খবর। স্প্যানিশ লা লিগা শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ হাতে রেখেই ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে জিনেদিন জিদানের শিষ্যরা। আর এর ফলে 2 মৌসুম পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছ থেকে শিরোপা পুনরুদ্ধার করল গ্যালাক্টিকোরা। এটি রিয়ালের 34তম লিগ শিরোপা। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত 77,000 কোভিড রোগী। মার্কিন নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে ফেসবুক। ফাহিম সালেহ হত্যার ঘটনায় তার সহকারী আটক। নিউ ইয়র্ক বিমানবন্দরে আসা যাওয়ার তথ্য দেওয়া বাধ্যতামূলক। ফিলিস্তিনে সৌদি আরবের 2 টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ। মাই লর্ড নয় স্যার বলুন, কলকাতা হাইকোর্টের অনুরোধ। অক্টোবরেই আসছে অক্সফোর্ডের ভ্যাকসিন। বাংলাদেশে করোনার ভুয়া রিপোর্ট নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ট্রাম্পকে নিয়ে ভাতিজির লেখা বই প্রথম দিনেই বিক্রি হলো 10 লাখ কপি। নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।